ডক্টর ইউনূস তো জামাতকে বেশ গুরুত্ব দেয় এবং আমার ধারণা উনি জামাতকে হয়তো আমেরিকার কাছে একটা ভালো রাজনৈতিক দল হিসেবে হয়তো প্রতিষ্ঠা করতে চান। তো এখন এই লোকটা খুবই নিম্ন মানের একজন প্রতিহিংসা পরায়ণ মানুষ, এটা আমি বলবো। এই সরকারের যদি আয়ু আর ৩ সপ্তাহ হয়, তাকে আর ৩ সপ্তাহ জেলে থাকতে হবে। আনিস আপনি কি আলমগীর, নিশ্চিত এই সরকারের আয়ু 3 সপ্তাহ? আপনি নিশ্চিত? আমি নিশ্চিত, আমি নিশ্চিত আচ্ছা। ইলেকশনের পরে এই সরকার থাকতে পারবে না এবং এই সরকারের বিদায় হবে খুব বেজ্জতি রকম ভাবে। একজন বেজ্জতের সঙ্গে আর বিদায় নিবে, দেখেন এটা কথা বলে রাখি। দেখেন এটা আমার কাছে, এটার মধ্যে আমি মানে খুব বিশাল কিছু দেখি না। দেখি না এই কারণে, সবসময় আমি দেখেছি এই ধরনের মানে পশ্চিমা দেশগুলো, তাদের কূটনৈতিক একটা ভাষা আছে। সবার সঙ্গেই তারা সম্পর্ক রাখতে চায়, যারা ক্ষমতায় আসবে তাদের সঙ্গে তারা একটা যোগাযোগ করতে চায়। এখন এই জন্য এখানে একটু গুরুত্ব পাচ্ছে এই কারণে যে তারা কিন্তু জামাতকে একসময় তাদের নিষিদ্ধ রাজনৈতিক দলের মতোই তারা ভাবতো আর কি, যেটা একটা নিষিদ্ধ রাজনৈতিক দল, ইসলামপন্থী জঙ্গি, এরকম একটা প্রচারণা তাদের মধ্যে ছিল জামাত সম্পর্কে। এবং এটা, শিবিরকে শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবেও আখ্যা দিয়েছিল। হ্যাঁ, দিয়েছিল। তো সেই জায়গাটাতে তাকে চেঞ্জ আনছে। এই চেঞ্জ আনার পেছনে আমার কেন যেন মনে হয় ডক্টর ভূমিকা থাকতে পারে। ডক্টর ইউনূস তো জামাতকে বেশ গুরুত্ব দেয় এবং আমার ধারণা উনি জামাতকে হয়তো আমেরিকার কাছে একটা ভালো রাজনৈতিক দল হিসেবে হয়তো প্রতিষ্ঠা করতে চান। আমি ডক্টর ইউনূসের বিভিন্ন কর্মকাণ্ড দেখি এবং বিভিন্ন সময় আগে এবং পরে বিভিন্ন কথাবার্তা থেকে সব মিলিয়ে আমার অবজারভেশন হলো ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে একটা জিনিস খুবই অপছন্দ করেন, সেটা হলো উত্তরাধিকার। উনি উত্তরাধিকার রাজনীতি বিষয়টা অপছন্দ করেন এবং উনি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন যাতে উত্তরাধিকারের রাজনীতি আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে না পারে। তো সেক্ষেত্রে বিকল্প কি? বিকল্প হলো একমাত্র জামাত। তো সেক্ষেত্রে জামাতের বিভিন্ন কিছু আমেরিকানদের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য ইউনূস সাহেব একটা ভূমিকা থাকতে পারে। এটা হলো আমার অবজারভেশন এবং সেই কারণে হয়তো যোগাযোগটা হচ্ছে। এবং আমেরিকা মানে আপনার জামাতের ব্যাপারে এখন আগ্রহী হতে পারে এই কারণে যে যেহেতু এই মুহূর্তে ভোটের মাঠে রাজনৈতিক দলই মাত্র দুইটা এখন, একটা হলো বিএনপি আর একটা হলো জামাত ইসলাম। অন্য যারা তারা মোটামুটি দুধ ভাত, তারা তো মানে সঙ্গে সঙ্গে ঘুরে ছাগলের 3 নাম্বার 4 নাম্বার বাচ্চার মতো। তো এই দুইটার মধ্যে এখন আপনাকে তো দুই দিকেই আপনার যোগাযোগ রাখতে হবে। যদি আপনার এর সঙ্গে না রাখেন তাহলে আরেকটার সঙ্গে দেখেন হয় কি, রাজনীতিতে না কিছু কিছু স্পেকুলেশন কাজ করে। সাধারণ মানুষ কিন্তু অনেক সময় স্পেকুলেশন দ্বারা প্রভাবিত হয়। এটা আমি তো মনে করি জামাতও ছড়াতে পারে। জামাত যদি সাধারণ মানুষের কাছে বলতে পারে, বোঝাতে পারে, মানুষের মধ্যে একটা ধারণা দিতে পারে যে তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো, তাহলে কিন্তু তাদের ব্যাপারেও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হয়তো পজিটিভ একটা চিন্তা কাজ করতে পারে। তারা হয়তো ভাববে যে না, তাহলে এই দলটা তো একদম বিচ্ছিন্ন কোনো দল না, এদের সঙ্গে সরকারের সম্পর্ক ভালো, এদের সঙ্গে আমেরিকান গভর্নমেন্ট পশ্চিমা বিশ্বের সম্পর্ক ভালো, তো আমরা তাহলে জামাতকে নিয়ে বিকল্প হিসেবে চিন্তা করতে পারি। এই ধরনের চিন্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এটা জামাতেরও একটা উদ্যোগ হতে পারে, জামাতের দিক থেকে হতে পারে। কাজেই এটা সব মিলিয়ে এক ধরনের জামাতের রাজনীতির ক্ষেত্রে একটা একটা সামান্য হলেও আমি মনে করি এক্সট্রা একটা মাইলেজ যোগ করবে, এটাই। বাট এটা নিয়ে আমি মনে না করি না যে আমি খুব চিন্তিত হওয়ার কিছু আছে। না, সেটা যদি জামাত প্রচার করতে চাইতো, তারা তারা প্রচারণা করতো, সেটা অবশ্যই আপনার কথা ঠিক আছে, যেরকম একটি শো অফ করতে পারলে অবশ্যই তারা বেনিফিট হবে কোনো না কোনো ভাবে। কিন্তু এটা তো একটা ঘরোয়া বৈঠকে আহ মার্কিন ডিপ্লোম্যাটের মুখ থেকে বেরিয়েছে। সেই জায়গা থেকে কি আমরা ধরে নেবো যে না, এটি অন্যভাবে আসতে পারে, নাকি আসলে এই সত্যি সত্যি যুক্তরাষ্ট্রের এই ধরনের এজেন্ডা রয়েছে? এবং এজেন্ডা যদি থেকেই থাকে, তাহলে এদিকে ভারতের একটি সমর্থন বিএনপির প্রতি, যুক্তরাষ্ট্র কাজ করবে জামাতকে নিয়ে, যদি সত্যিই তাদের মনোভাব এমনটি হয়। এদিকে আবার চীন রয়েছে, চীনের সাথে এক ধরনের সখ্যতা গড়ে তুলছে জামাত, এনসিপি সহ, এবং সরকারের একটু অংশ। সব মিলিয়ে বাংলাদেশ ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হচ্ছে কিনা। ব্যাটেল গ্রাউন্ড কে হবে এটা আমি জানি না। বাংলাদেশের বিভিন্ন মনে করেন চীন, ভারত, যুক্তরাষ্ট্র, মূলত তো এই তিনটাই মানে আপনার এখানে আলোচনার বিষয়। এই তিনটা মাঝখানে দিয়ে দেশেরই পাকিস্তান আছে। বাংলাদেশের কথা। হ্যাঁ, রাশিয়া, মাঝখানে দিয়ে পাকিস্তান আছে, পাকিস্তান তাদের সাথে জায়গা থেকে। পাকিস্তান এখানে এখানে ফ্যাক্টর না। এখানে পাকিস্তানের ব্যাপারে অন্যরা হয়তো আগ্রহী হতে, পাকিস্তান ভাই নিজে একটা অচল দেশ, বলে লাভ আছে ভাই।
ওই দেশের কথা বলে লাভ নেই। রাশিয়াও এখানে একটু ভূমিকা রাখছে বলে আমার ধারণা, রাশিয়ারও একটা ভূমিকা আছে। তো এই দেশগুলো বাংলাদেশ নিয়ে ইন্টারেস্টেড হতেই পারে, কিন্তু সেই ইন্টারেস্টে মরণপণ কোনো ব্যাপার তাই মনে করি না। এদের মধ্যে সবচেয়ে বেশি সিরিয়াস হতে পারে ইন্ডিয়া, এটা আমার ধারণা। ইন্ডিয়া বেশ সিরিয়াস, কিন্তু ইন্ডিয়ার কি ভূমিকা হবে এটা আমার কাছে ক্লিয়ার না। এই ইন্ডিয়া জামাতকে চাইতে পারে, কারণ ইন্ডিয়ার অন্য একটা হিসাবও আছে। হিসাবটা হলো এরকম যে বাংলাদেশে যদি একটা জামাতের মতো একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, দেখেন ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বলে একটা ব্যাপার আছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত সবচেয়ে খারাপ করতেছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে মানে বিজেপি কিন্তু তার মানে কিছুই করতে, তার পা রাখার জায়গা নেই। তো যদি এখানে যদি একটা ইসলাম পন্থী একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, রাষ্ট্র ক্ষমতায় থাকে, তখন বিজেপি কিন্তু এটাকে একটা অজুহাত হিসেবে নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে একটা আলোচনা আনতে পারে এবং ভোটের বাজার এটাকে কার্যকর করতে পারে। তারা বলতে পারে যে আমাদের পাশের দেশেই একটা ধর্মভিত্তিক দল আছে, এখন আমরা যদি এখানে একটা হিন্দু ধর্ম ভিত্তিক দলের মানে আপনার শাসন কায়েম করতে না পারি, তাহলে আমাদের নিরাপত্তার হুমকি, এই সমস্ত বলে টলে তারা হয়তো এই আওয়াজ দিতে পারে। সেক্ষেত্রে আসলে হয় কি জানেন, এই সমস্ত কূটনৈতিক বিষয়গুলি না, এরা এত মানে আপনার এই সমস্ত ভূ রাজনৈতিক ব্যাপারে তারা এত বেশি মানে স্বার্থ এখানে জড়িত থাকে যে তারা নানা রকম কাজ করতে পারে। অনেকে মনে করে, এরকম অনেকে এখানে বাজারে প্রচলিত আছে যে ভারত বোধহয় বিএনপি কে সাপোর্ট করতেছে। আমার কিন্তু এটা মনে হয় না যে ভারত বিএনপি কে সাপোর্ট করবে। ভারত করলে জামাতকেই করবে, জামাতকে সাপোর্ট করলে ভারতের লাভ, এটা আমার ধারণা আর কি। মুখে অনেক কিছু বলবে, মুখে বলবে না আমরা এটা চাই না, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা এগুলি বলবে মুখে আমরা একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু ভারতের এই মুহূর্তে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা মোটেই ধর্ম নিরপেক্ষ কোনো দল নয়। তারা গণতান্ত্রিক দল কিনা আমি জানি না, তারা ধর্ম নিরপেক্ষ দল নয় যেটা আমি বুঝি। তারা একটা সাম্প্রদায়িক দল। কাজে একটা সাম্প্রদায়িক দলের জন্য সবসময় তার পার্শ্ববর্তী দেশে বিপরীত সাম্প্রদায়িক দল থাকাটা তার জন্য লাভজনক। সেই হিসেবে তারাও হয়তো মানে আপনার জামাতকে চাইতে পারে। কিন্তু একটা কথা কি, ভারত চাইলো, যুক্তরাষ্ট্র চাইলো, চীন চাইলো, এই সবাই চাইলে কি এই দেশের মানুষও চাইবে? আলটিমেটলি আমি মনে করি এই দেশের মানুষ কি চায় সেটা গুরুত্বপূর্ণ। আপনি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে একটা দলকে নামিয়ে দিতে পারেন, ক্ষমতাসীন একটা দলকে নামিয়ে দিতে পারেন, অথবা ক্ষমতায় থাকা একটা দলকে দীর্ঘদিন স্বৈরাচারী শাসন চালাতে সাহায্য করতে পারেন, কিন্তু ভোটের বাজারে মানুষের ভোটকে আপনি দেওয়াতে পারবেন? এটা আমি ভাই মনে করি না। এটা আমি মনে আমার করি একটা প্রশ্ন আছে এই জায়গা থেকে, কৌতূহলের জায়গা থেকে আমার ব্যক্তিগত একটা প্রশ্ন আছে। আহ আহ, ভোটের ফলাফল জনগণের চাওয়া অনুযায়ী কি হয় আসলেই? সেখানে কি কোনো মেকানিজম ঘটে না? যেমন 2001 সালের বিষয়ে শেখ হাসিনা বলেছেন, আমি তাকে কোট করছি, কিন্তু এটা আমার নিজেরও মতামত। তিনি বলেছিলেন যদি সেন্ট মার্টিন দিয়ে দিতাম, যদি গ্যাস চুক্তি করে ফেলতাম, তাহলে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসতো। আমি সেগুলো করিনি বিধায় ওই রাতেই ভোটের ফলাফল নির্ধারণ হয়ে গিয়েছিল যে কারা ক্ষমতায় আসছে। তো তার এই কথাগুলোকে আমরা একেবারে উড়িয়ে দেব? অথবা আমি যদি আমার মতো করে বলি যে মানুষ হয়তো দেখছে যে আমি ভোট দিচ্ছি অমুককে, অমুকে ভোট দিচ্ছে আরেকজনকে, কিন্তু ভোটের ফলাফলে কি সেই জিনিসগুলো আসলেই সত্যি সত্যি প্রতিফলিত হয়, না ভিতর থেকে নানান ধরনের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলটি অন্যরকম হয়ে আসে অনেক সময়? দেখুন, আপনার এই কথাগুলোতে আপনি সেই যে কথাটা বললেন যে আমি যে ভোটটা দিই সেই অনুযায়ী কি রেজাল্টটা আসে, না ইউর রাইট, আপনার এই আশঙ্কা আমি একমত। এদেশে অনেক কিছুই হয়। আমরা তো এর আগে দেখেছি, মিডিয়াকেও দেখেছি, কিন্তু আমরা যে মিডিয়ায় কি হয়েছে না হয়েছে ভোট গুনেও নাই, এই বলে দিচ্ছে ও ডিক্লেয়ার করেছে, ভোটে একটা হিসাব দিয়ে দিল, এরকম মানে আমরা দেখেছি, কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে এরকম। এখন সেই অভিজ্ঞতা এবারও হবে কিনা এটা আমি জানি না, তবে আমি তো চাই না যে হোক। কারণ চাই না তাহলে আর পার্থক্যটা কি? আমরা তো, আমি আমার বিরুদ্ধে, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, শেখ হাসিনার বিরুদ্ধে আমার সবচেয়ে বড় অভিযোগ ছিল ভোট নিয়ে। আমি মনে করতাম যে উনি একটা রাজনৈতিক দল, বুঝছেন, একটা রাজনৈতিক দল বলেন, একটা সরকার বলেন, যত খারাপই করুক না কেন, সে যদি ভোটটাকে ঠিক রাখে তাহলে কিন্তু মানুষ একটা জবাব দেওয়ার জায়গা থাকে। তুমি খারাপ করেছো, তোমাকে আমি আর চাই না, মানুষ বলতে পারে। কিন্তু যদি সে ভোটটাকেই ধ্বংস করে দেয় তাহলে তার কিছু থাকে না। শেখ হাসিনা ওই কাজগুলি করেছিলেন। তো তার বিপরীতে আমরা সবাই চেয়েছি যে অনেক কিছু হোক, যা হোক, একটা যেন ভোটিং সিস্টেমটা যেন ঠিক হয়। তো যে কারণে এখন যে নমুনা দেখতেছি খুব একটা আশাবাদী হতে পারছি না।
যে ইলেকশন কমিশন দেখতেছি অথবা সরকারের যে ভূমিকা দেখতেছি, আমি খুব একটা আশাবাদী হতে পারছি না। কিন্তু আশাবাদী না হলেও শেষ পর্যন্ত তো এই আশাটা নিয়েই থাকতে হবে আমাদেরকে, যে কোনোই কি তাহলে চেঞ্জ হবে না, একটা জায়গায় অন্তত চেঞ্জ হোক, সেটা ভোটের জায়গায় চেঞ্জ হোক, এই আশাটা তো আমি করি। এখন যদি শেষ পর্যন্ত সেটাও না পাই, সেটা হবে সবচেয়ে পেইনফুল ব্যাপার। কিন্তু আমার কেন যেন মনে হয় যে যদি ওটা হয় তাহলে ভালো হয়, এবং এটা হতে পারে। এদেরকে আমি ইলেকশন কমিশনকে আমি অযোগ্য বলি, অথর্ব বলি, অনভিজ্ঞ বলি, কিন্তু এখনো কিন্তু এদেরকে আমি করাপ্ট বলি না। এখনো কিন্তু ইলেকশন কমিশনকে আমি পক্ষপাত দুষ্ট বলি না। আমি সরকারকে পক্ষপাত দুষ্ট বলি, কিন্তু ইলেকশন কমিশনকে এখনো কিন্তু বলি না। আমি ইলেকশন কমিশনকে এর আগে অনেকবার বলেছি, কিন্তু এটা অথর্ব বলেছি, অনভিজ্ঞ বলেছি, অযোগ্য সবই বলেছি, কিন্তু আমি পক্ষপাত দুষ্ট এখনো বলি নাই, কারণ আমি যদি যদি আশাই করি। অথর্ব যদি অথর্ব দুর্বল হয়েই থাকে, সেই দুর্বল চিত্তের প্রতিষ্ঠান বা দুর্বল চিত্তের মানুষেরা পক্ষপাতিত্ব করতে কি সময় নেয়? যেমন আমি দুর্বল বলি নাই প্রথম কিন্তু, উপদেষ্টা না, আমি সেটাই আমি বলছি, কিন্তু দুর্বল প্রশ্নটা বলি আমার। নাই। আমি বলেছি, আমি তিনটা শব্দ বলেছি, যে একটা হলো অনভিজ্ঞ, একটা হুম, হলো অথর্ব, একটা হলো হুম। অযোগ্য। এই তিনটা আমি হ্যাঁ, বলেছি। তার জি, মানে দুর্বল আমি যে এটা সেটা, কিন্তু গ্যারান্টেড না। অথর্ব মানেই তো দুর্বল। অথর্ব যদি না, হয়ে থাকে তাহলে সে তো দুর্বলই বলা যায়, তাই না? ও শক্তিশালী মানুষের তো আর অথর্ব হয় না। এবং সেই জায়গা থেকে যে আমি প্রশ্ন করি, প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি বলে ফেললেন এবার ভোট গণনায় দেরি হতে পারে। এক নম্বর কথা হচ্ছে, দেরি হতে পারে, ঠিক আছে, সেই দেরিটা সর্বোচ্চ কতক্ষণ হতে পারে? এবং ওই জায়গাটা থেকে কিন্তু মানুষের সন্দেহ, সংশয় জাগতে থাকে বিভিন্ন ইলেকশনে, যে কি ব্যাপার, ফলাফল ঘোষণায় দেরি হচ্ছে কেন, কোনো ধরনের মেকানিজম চলছে কিনা, ইঞ্জিনিয়ারিং চলছে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে, এই প্রতিষ্ঠানটি, নির্বাচন কমিশনের কথা আমি বলছি, এই কথাটি তাদের মুখ থেকে না বেরিয়ে কেন প্রধান উপদেষ্টা প্রেস সচিবের কাছ থেকে বেরোতে হলো? অর্থাৎ সরকারের পক্ষ থেকে বেরোতে হলো। সরকার তো আর নির্বাচন করাচ্ছে না, নির্বাচন করাবে নির্বাচন কমিশন। তাহলে এই জায়গাগুলো থেকে আমরা কি ধরে নিতে পারি যে অলরেডি তারা নিয়ন্ত্রণে চলে গেছে কিনা? এই এই আপনার এই পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। ইন্টারেস্টিং পয়েন্ট এই কারণে যে শফিকুল আলম মানে একটা অর্বাচীনের মতো কথা বলেছেন, এবং ওনার আসলে কাণ্ডজ্ঞান নিয়ে আমার একটু সন্দেহ আছে। উনি হয়েছিল কি অতি আত্মবিশ্বাসের কারণে উনি যেটা তার বলার কথা না, যেটা তার বলার এখতিয়ারের মধ্যে পড়ে না, সে সেগুলিও বলেন। এবং আপনি খুব ভালোভাবে একটা পয়েন্ট ধরেছেন যে এটা তো ভাই, আপনি যে মুহূর্তে শিডিউল ঘোষণা হয়ে গেল, নির্বাচন কেমন হবে কেমন না হবে পুরো জিনিসটা নির্বাচন কমিশন বলবে। আপনি কে? আপনি তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আপনার যিনি প্রধান উপদেষ্টা উনিও বলার এখতিয়ার রাখেন না এই যে দেরি হবে কি হবে না, ওনারও সেটা বলার এখতিয়ার নাই। আর আপনি তার প্রেস সেক্রেটারি, আপনি কি করে বলেন যে দেরি হবে না তাড়াতাড়ি হবে? আপনি বলার কে? কিন্তু সমস্যা হলো কি, এই লোকটা বোঝে না। এই লোকটাকে আমি কয়েকবার একসঙ্গে বসছিলাম বিভিন্ন জায়গায়, আমার কাছে ওর সঙ্গে কথাবার্তা বলে মনে হয়েছিল লোকটা বোধহয় মানে মেধাবী আছে। এখন আমার মনে হচ্ছে উনি মেধাবী না, উনি মূর্খ একটা বেসিক্যালি। উনি জানেন না যে কি বলতে হবে, কোথায় বসে কোন প্রসঙ্গে কি বলতে হবে, কোনটা ওনার এখতিয়ার। উনি আমার সেনাকে বলছিলেন না আমাদের সবকিছু করার এখতিয়ার আছে, বলছিলেন না একবার একটা, মানে পাগলের মতো হুম, কথাবার্তা বলে। তো এখন উনি বলতেছেন এগুলো, উনি আবার অন্যদের ভুল ধরেন। উনি আবার চট করে বলে দেন না এটা মিথ্যা, মিথ্যা ওই নুরুল কবির এমনি মাঝখানে দেখলাম যে আল জাজিরা ওনার একটা ইন্টারভিউ নিচ্ছে। নুরুল কবির ওখানে গিয়েছিল যে ওই ডেইলি স্টার আগুন নিভানোর জন্য। নুরুল কবির হুম, ফোনে হুম, কি হুম। বলছে না বলছে, সেগুলো লাই, টোটাল লাই হ্যাঁ, যেগুলো দিল। নুরুল কবির মিথ্যা বলছে? একটা কাণ্ডজ্ঞান সম্পূর্ণ ব্যক্তির বলতে পারে নুরুল কবির কাকে কাকে ফোন করেছে, কার কার কাছ থেকে কি জবাব পেয়েছে, এটা সঠিক জানে? ও জানে না। ও কিভাবে জানবো? ও কিভাবে বলে যে নুরুল কবির মিথ্যা বলেছে? কিভাবে সে বলে? তো এটা মনে করি না, মনে করি না কেন, ওর সম্বন্ধে আমাদের ধারণা হয়ে, আমার ধারণা হয়ে গেছে যে সে যে কোন মেধার লোক, কোন পর্যায়ের লোক, কোন স্তরের তার মেধা, এটা আমার বোঝা হয়ে গেছে। এখন তার সম্বন্ধে আমি কি বলবো বলে? যদি না, সেটা আমি তো বলতে আমার, পারে না, এটা বলে নিয়ে এসে, এটা বলে নিয়ে এসে সরকারের অবস্থানটাকে সে প্রশ্নের মুখে মানে কি করছে, দাঁড় করে দিচ্ছে। তা তো বলি, আইদার প্রশ্নের মুখে ফেলেছে সরল সহজ কথা বলতে গিয়ে, নেদার অবশ্যই তাদের মধ্যে একটা অশুভ উদ্দেশ্য রয়েছে, মানুষ তো এমনটাই ধরে নিবে। আমি ওয়াশিংটন পোস্টের রিপোর্টে আবার একটু ফিরে যেতে চাই, শ্যামল বাস্তব। সেটি হচ্ছে, আপনি একটু খেয়াল করে দেখেছেন কিনা আমি জানি না, হয়তো দেখার সময় অনেক কিছুই এড়িয়ে যায়, অনেক কিছু।
সেটি হচ্ছে ওই ডিপ্লোম্যাট, মার্কিন ওই ডিপ্লোম্যাট কিন্তু যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটা প্রসঙ্গে এসেছে, আমরা জামাত ইসলামীকে যেমন বন্ধু হিসেবে পেতে চাই, ঠিক হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরো যে ইসলামপন্থী দলগুলো রয়েছে তাদের সাথে বন্ধুত্ব করতে চাই। আপনি দেখুন যে মিরাকলি হোক আর হিসাবের জায়গা থেকে হোক, জামাত কিন্তু জোর বেঁধেছে সেই হেফাজতে ইসলাম, যে হেফাজতে ইসলাম জামাতের ঘোর বিরোধী। জামাত জোর বেঁধেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে, যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামাতের দাঁড় কুমড়া সম্পর্ক ছিল। যদিও পরবর্তীতে এসে দুর্ভাগ্যবশত হোক আর যেভাবেই হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই জোটে এখনো পর্যন্ত নেই, মোটামুটি আবার যে কোনো সময় জয়েন করতে পারে। তো বিষয়টা হচ্ছে, তাহলে কি সব ছক অনুযায়ী হচ্ছে না? মার্কিন ওই কূটনীতিক যা বলেছিলেন সেই মার্কিন ছক অনুযায়ী সবকিছু ঘটছে না? না, আমার কাছে তা মনে হয় না। আমার কাছে ওটার সঙ্গে এটা মিল যদি হয়েও থাকে, আমি আসলে এখানে ছক আমি দেখি না। দেখি না এই কারণে কি হতেও পারে ছক, আমি জানি না। আমি আসলে এভাবে ভাবতে চাই না। আমার কাছে হলো যে যুক্তরাষ্ট্র আমাদের নিয়ে এতটা ভাবে, এটা আমার কাছে মনে হয় না। কারণ যুক্তরাষ্ট্র আমাদের এখানে সবই পাচ্ছে, এবং বিএনপি আসলেও যুক্তরাষ্ট্র পাবে না আমি তাও মনে করি না। যুক্তরাষ্ট্র যা চাচ্ছে ইউনূস তাকে তাই দিচ্ছে। একমাত্র শেখ হাসিনা গোয়ার ছিল, উনি দেন নাই, বাদ বাকি সবাই দিবে। শেখ হাসিনার যে ঘটনা, ওই উদাহরণটা বিএনপিরও মাথায় আছে, জামাতেরও মাথায় আছে। জামাত দিবে, বিএনপি দিবে না? বিএনপি আরো বেশি দিবে। তাহলে বিএনপি কি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈরী সম্পর্ক আছে নাকি? নাই তো। এদের যুক্তরাষ্ট্র কেন তুলনামূলক ভাবে দেশের জনগণের কাছে মানে সবল না, দুর্বল দলের জন্য তারা কেন বিনিয়োগ করবে? তারা দুই দলকে বলবে তোমাদের সঙ্গে আমি আছি, এবং যে দলে জিতবে সেই দলই যুক্তরাষ্ট্রের স্বার্থ আমাদের এখানে রক্ষা করবে। কাজেই তার জন্য কোনটা ইজি? তার জন্য তো জামাত ইজি না, তার জন্য বিএনপি ইজি। এখন বিএনপির সঙ্গে কোনো মিটিং হয়েছে কিনা আমি তো জানি না। জামাতের সঙ্গে একটা মিটিং হয়েছে, সেই মিটিং এর অডিও হয়তো ফাঁস হয়েছে, কিন্তু অন্য কারো অডিও ফাঁস হলে দেখবেন যে ওখানে আরো কথা বলছে, ওটাও হইতে পারে। কাজে আমি এটা নিয়ে ধরে থাকবো না। আমি মনে করেন একটা তুলনামূলক ভাবে দুর্বল দল, তাকে তুলে আনার জন্য এত পরিশ্রম করা হচ্ছে, যেটা সবল দল তাকে করা পরিশ্রম করা ইজি। এবং সেটা আসলে পরে তো তারা কি তার পারপাস সার্ভ করবে না? করবে তো। যুক্তরাষ্ট্র যা যাবে তাই বিএনপি দিবে, কারণ সবার সামনে তো ওই আওয়ামী লীগের উদাহরণটা তখন জল জল করবে, যে না দিলে কি হয়। যে আমি মনে করি না যে তারা বাড়তি শ্রম জামাতের জন্য বিনিয়োগ করবে। আর তাছাড়া যুক্তরাষ্ট্র একটা অদ্ভুত দেশ, এদের সঙ্গে তো অনেকেরই সম্পর্ক থাকে, আবার সম্পর্ক নষ্ট হয়ে যায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে তো একবার একসময় সাদ্দাম হোসেনের সম্পর্ক খুবই ভালো ছিল, তো কি হয়েছে? তাই না? এগুলো তো হতেই থাকে। তো আপনি এখন আরেকটা আমি জিনিস খেয়াল মনে করেছেন করি কিনা, না। আপনি আরেকটা জিনিস খেয়াল করেছেন কিনা যে ইন্টারেস্টিংলি আওয়ামী লীগও কিন্তু এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেমন কিছু বলছে না, যেটি 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বুড়ো আঙ্গুল দেখিয়েছে যুক্তরাষ্ট্রকে, একেবারে চাতুচুরা কথা বলেছে, তারা পাল্টা হুমকিও দিয়েছে বলতে গেলে যুক্তরাষ্ট্রকে। সেই আওয়ামী লীগ এখন স্বীকার করতে চাইছেন। 2 মাস আগেও যেখানে বলেছে যে 5 আগস্টের আন্দোলনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ সবভাবেই ভূমিকা ছিল, তারা টাকা দিয়েছে, তারা নানান ধরনের নীল নকশা করেছে। সেই আওয়ামী লীগ কিন্তু এখন আবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেমন কিছু বলছে না। খোদ শেখ হাসিনা একটা অডিও রেকর্ডে বা ইন্টারভিউতে বলেছেন যে তারা এর সাথে সরাসরি জড়িত কিনা আমি জানি না। ঠিক সেভাবেই আবার কয়েকদিন আগে একটি সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ এবং সাবেক শিক্ষামন্ত্রী নওফেল, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, তারাও ঠিক এইভাবে অ্যাভয়েড করে গেছে, না যুক্তরাষ্ট্র কতটা জড়িত আমরা জানি না। এইগুলো বলার কারণ কি তাহলে? মানে সবাই এখন যুক্তরাষ্ট্রের কৃপা চাইছে? আচ্ছা আচ্ছা, কি কি না, যুক্তরাষ্ট্র তো আসলে যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট এরা তো আন্তর্জাতিক টেরোরিস্টের ভূমিকা আছে এই মুহূর্তে। মানে ইন্টারন্যাশনাল টেরোরিস্ট বলতে যা বোঝায়, ট্রাম্প তো সেটাই। ট্রাম্পকে তো আমি মানে তাই মনে, তাকে যেন কোনো স্বাভাবিক মানুষ মনে করি না। রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধানের যে ক্যারেক্টার, তার মধ্যে তা নাই তো। তার মনে হইলো মাধুরীকে উঠাই নিয়ে আসলো। তার মনে হইলো আমি গ্রিনল্যান্ড যাবো, গ্রিনল্যান্ড আমি নিবো। তার যা ইচ্ছা সেটাই করে। আমার মনে হলো ইরানকে আক্রমণ করবো। আবার বলো না এখন দরকার নাই, নাস্তার পরে করবো, নাস্তার পরে পর্যন্ত ওয়েট করবো। যা ইচ্ছা তাই করতেছে। ওনার কথার কোনো লজিক পাবেন আপনি? পাবেন না। তাতে কি আসে যায়? তাতে কি আসে যায়? সে কিছু মনে করে, সে তার মতো তা করতেছে। যুক্তরাষ্ট্র তাই করতেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব, এই বর্তমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে এই বন্ধুত্ব তো কোনো স্থায়ী বন্ধুত্ব না। আজকে করতেছে, কালকে করবে না। ওয়াশিংটন পোস্ট কি বলে, নিউ ইয়র্ক টাইমস কি বলে, এগুলিকে ট্রাম্প পাত্তা দেয় কেন? ট্রাম্প প্রশাসন পাত্তা দেয়? কিন্তু কাউকে পাত্তা দেয় না। তো যা ইচ্ছে সে তাই করে। কাজে আমি মনে করি না যে এইটা নিয়ে আমাদের
খুব উদ্বিগ্ন হওয়ার অথবা কোনো সিদ্ধান্তে পৌঁছার মতো ঘটনা ঘটছে, এটা আমি ভাই মনে করি না। আমি তো আগেই বললাম যে যুক্তরাষ্ট্র যেমন ধরেন যুক্তরাষ্ট্রের কাছে একটা মানে ঝাঁকুনি খায় ঠেকটা খায় বলি আর কি, আওয়ামী লীগ এখন হয়ে গেছে, যুক্তরাষ্ট্রে সেও ভক্ত হয়ে গেছে। যদি কম্পিটিশন হয় যে যুক্তরাষ্ট্রের দালালি কে কতটা করতে চাও, তা আওয়ামী লীগ প্রায় চ্যাম্পিয়ন হয়ে যাবে এখন, কারণ এখন তাদেরকে শিক্ষা হয়েছে। তো যুক্তরাষ্ট্র এরকম শিক্ষা দেয়, সারা দুনিয়াকে শিক্ষা দিচ্ছে। আমরা তো পৃথিবীটা এখন চলছে একজন আন্তর্জাতিক সন্ত্রাসীর ইয়ে ইচ্ছা অনিচ্ছায় চলছে। তো আপনি কি করবেন? এটা মানা ছাড়া কোনো উপায় নাই আমাদের, তাই না? এটাই আর কি। আমরা শেষ করবো, জি, আমরা শেষ জি করবো। অবশ্যই যে প্রসঙ্গটি আর একবার না আনলেই নয়, আহ আমাদের সহকর্মী, আমার সিনিয়র সহকর্মী, আপনার আপনার কলিগ, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন ছিল গত বৃহস্পতিবারও, সেটিও ক্যান্সেল হয়েছে। আম, জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং এর আগে তো তার বিরুদ্ধে আরেকটি মামলা দেওয়া হয়েছে। আহ যদিও অনেকে আশা করছিলেন যে নিম্ন আদালতে যে শুনানি ছিল বৃহস্পতিবার, সেটিতে তিনি জামিন পাবেন। আমার অবশ্য আশা ছিল না, যদি জামিন দেওয়ার কোনো ধরনের ইচ্ছা আদালতে থাকতো উপরের নির্দেশে, যেহেতু নিম্ন আদালত এখনো নির্বাহী বিভাগের অধীনে, বা সরকার যদি নমনীয় থাকতো, তাহলে তার বিরুদ্ধে দুদকের মামলাটি দিত না। আহ এই যে দিল না, তার মানে আমরা ধরে নিতে পারি যে আরো দীর্ঘদিন থাকতে হবে আনিস আলমগীরকে কারাগারে। আপনার কি মন্তব্য? দীর্ঘদিন না, আর 3 সপ্তাহ থাকতে হবে। আচ্ছা। এই সরকারের যদি আয়ু আর 3 সপ্তাহ হয়, তাকে আর 3 সপ্তাহ জেলে থাকতে হবে। আনিস আপনি কি আলমগীর, নিশ্চিত এই সরকারের আয়ু 3 সপ্তাহ? আপনি নিশ্চিত? আমি নিশ্চিত, আমি নিশ্চিত আচ্ছা। ইলেকশনের পরে এই সরকার থাকতে পারবে না, এবং এই সরকারের বিদায় হবে খুব বেজ্জতি রকম ভাবে, একজন বেজ্জতির সঙ্গে বিদায় নিবে, দেখেন এটা কথা বলে রাখলাম। আর আনিস আলমগীর 3 সপ্তাহ থাকবে, কারণ এই যে কাজগুলো করেছে এই সরকার, আনিস আলমগীরকে গ্রেপ্তার করেছে যে মামলায়, যেভাবে সে একটি মামলায় আপনাকেও গ্রেপ্তার করেছিল, আবু আলম শহীদ খানকেও গ্রেপ্তার করেছিল, হাফিজুর রহমান কার্জনকে গ্রেপ্তার করেছিল। এই যে গ্রেপ্তারগুলি করেছিল, এই গ্রেপ্তারগুলো কোনো বিবেচনায় শেখ হাসিনার আমলের যে দমন পীড়ন তার চেয়ে কম নয়, কোনো বিবেচনায় কম নয়। এরা হুবহু সেই কাজটা করেছে। এবং এদের যে মামলাগুলি দিয়েছে, এক একজনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়েছে, শেখ হাসিনা আমলে এই ধরনের মামলাই হতো বিএনপির বিরুদ্ধে, ওনারা সেই কাজগুলি করেছেন। এবং এদের যে জামিন না হওয়া, আপনি বলেন, আপনি আমাকে একটা কথা, আপনার এই যে খায়রুল হক ছিল প্রধান বিচারপতি, এই লোকটাকে আমি অপছন্দ করি, কারণ উনি যে কাজটা করেছেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমি খুবই অপছন্দ করি, পার্সোনালি পছন্দ। কিন্তু তাকে আপনি যাত্রাবাড়ি একটা হত্যা মামলায় দিবেন, এটা কোনো সভ্য, কোনো ভদ্র, কোনো সেন্সিবল লোক এটাকে সমর্থন করতে পারে না। আপনি ইয়েকে, এই কি বলে, আসাদুজ্জামান নূরকে আটকে রাখবেন, ওনার বিরুদ্ধে মামলা হতে পারে, উনি জামিন পাবে না। কেন পাবে না জামিন? জামিন পাওয়ার একটা নাগরিকের অধিকার না? কেন আপনি দিবেন না তাকে জামিন? যে সমস্ত মামলা থাকে, বাংলাদেশের অনেক সাংবাদিক ঘরে বাড়ি যাইতে পারে না। কেন যেতে পারে না? তাদের হত্যা মামলা দিছে। এই সাংবাদিক যদি বিগত সরকারের দালালি করে থাকে, তাকে আপনি শাস্তি দিবেন, ওই মামলায় দিবেন। যে অপরাধ করছে সে অপরাধে দিবেন, তাকে আপনি হত্যা মামলা ঢুকাই দিবেন কেন? কি কারণে বলেন, ব্যাখ্যা করেন আপনি। তাহলে এগুলো হলো কি সব নিবর্তনমূলক আচরণ, যে ওনারা মনে করছে আমি সরকারে আছি, আমাকে যে সমালোচনা করবে তাকে আমি ধরবো, তাকে আমি কথা বলতে দিব না। তাদের এই ধরনের একটা মন মানসিকতা। এই যে মন মানসিকতাটা, এটা আমরা গত 14 বছর ধরে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। ডক্টর ইউনূস সাহেব ভুলে গেছেন যে ওনাকে 8 তলা পর্যন্ত হাইটে হাইটে উঠতে হইতো। এই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন আমি সবাই ওই 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 ভোগান্তির মধ্যে ফেলাবো। কিন্তু ওই সময় ওনার এছাড়া আমরা ওই সময় এই ঘটনার প্রতিবাদ আমরা সবাই করেছিলাম, তাই না? আমরা অথচ করেছি, সেই ব্যক্তি সে একই ধরনের আচরণ আমাদের সঙ্গে করছে। উনি ওটা ভুলে গেছেন। আমরা করেছি বলতে আমি প্রতিবাদ করেছি। আমার সেই আমিও সমস্ত বলছি। ভিডিও শুনে, আমার সেই সমস্ত ভিডিও, প্রতিবাদের ভিডিও ডক্টর ইউনূস ওনার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন। বলছেন মাসুদ কেমন আমার এগুলি বলছেন, শেয়ার করেছেন, উনি ভুলে গেছেন, ওটা আবার দেখবেন। তো এখন এই লোকটা খুবই নিম্ন মানের একজন প্রতিহিংসা পরায়ণ মানুষ, এটা আমি বলবো। অথবা উনি কিছু জানেন না, কিছু বুঝেন না, অথবা উনি কানে তালা দিয়ে রেখেছেন, কি করেছেন আমি জানি না। নিম্ন আদালত এখনো সরকার চালায়, এর অস্বীকার করার কোনো উপায় নাই। আসিফ নজরুল জানেন না কি হয়েছে আগে?
আসিফ নজরুল কি জানেন না যে কিভাবে জামিন দেওয়া হয়, কিভাবে জামিন দেওয়া হয় না? আনিস আলমগীর জামিন পাচ্ছেন না, আসিফ নজরুলকে এই জিনিসটা আসিফ নজরুলের মাথা থাকা উচিত ছিল না? আমি আসিফ নজরুলকে একটা কথা বলতে চাই, ভাই এই দিন না, আরো দিন আছে, সেই দিনে আপনাকে পড়তে হবে। তখন এই আসিফ নজরুলের পক্ষে এই আমি মাসুদ কামাল, মঞ্জুর আলম, পান্না, আনিস আলমগীর আমরাই কথা বলবো, আর কেউ বলবে না কথা। এবং তখন সেটাই আপনি সম্ভব। বুঝবেন যে আপনি কি করছেন। ওটি ইতিহাসের পরিহাস হয়ে থাকার সময়। অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক মাসুদ কামাল আপনাকে। আপনি ভালো থাকবেন।